তিনটি আলাদা গল্প বলবো। প্রথম গল্পটা হচ্ছে একটি রোগী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন, তার মেডিকেল রেকর্ড গোপন ছিল, কিন্তু কিছুদিন পরে তার নিয়োগকর্তা সেই রেকর্ড দেখে তাকে চাকুরি থেকে বের করে দেন। দ্বিতীয় গল্পটা হচ্ছে একজন ব্যবসায়ী তার সরবরাহকারীকে 50,000 টাকা তিনি পাঠালেন, সরবরাহকারী পেলেন মাত্র 5,000 টাকা। ব্যবসায়ী নিজের স্ক্রিনে দেখেছিলেন যে 50,000 টাকা প্রসেস হয়েছে, কোথাও কোনো ত্রুটি দেখা যায়নি, কিন্তু মাঝখানে কেউ সংখ্যাটি বদলে দিয়েছে। তৃতীয় গল্পটা হচ্ছে একটি হাসপাতালে রাতে গুরুতর রোগী এলেন, ডাক্তার রোগীর পুরনো রেকর্ড দেখতে চাইলেন, সিস্টেম খুলছে না, ডেটা হারায়নি, চুরি হয়নি, শুধু পাওয়া যাচ্ছিল না। এখন তিনটা সম্পূর্ণ আলাদা সমস্যা, কিন্তু তিনটাই সাইবার সিকিউরিটির ব্যর্থতা। এই তিনটার পিছনে তিনটা আলাদা কারণ। আজকের ভিডিওতে এই তিনটা কারণ আপনারা বুঝতে পারবেন। এই ভিডিও দেখার পর আপনি জানবেন CIA ট্রায়াড কি এবং কেন এটা পুরা সাইবার সিকিউরিটির ভিত্তি। আপনি বুঝবেন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি প্রতিটি কিভাবে কাজ করে, কিভাবে এগুলো ব্রেক হতে পারে এবং কিভাবে এগুলো থেকে রক্ষা পাওয়া যায় এবং রক্ষা করা যায় কোনো অর্গানাইজেশনকে। আপনি কিভাবে বুঝবেন কোন পরিস্থিতিতে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং বুঝবেন কেন তিনটিকে একসাথে সর্বোচ্চ পর্যায়ে রাখা এত কঠিন। এটা সাইবার সিকিউরিটি লার্নিং প্রসেসের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক। এটি বাংলা সাইবার সিকিউরিটি 101 কোর্সের 6 নম্বর ভিডিও। এটি মডিউল 2 এর দ্বিতীয় ভিডিও। কুইকলি রিক্যাপ ফ্রম দ্য প্রিভিয়াস ভিডিও। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে সাইবার সিকিউরিটি আসলে কি, শিখলাম থ্রেট, ভালনারেবিলিটি এবং রিস্কের পার্থক্য। ফাতেমা বেগমের বিকাশ স্ক্যামের গল্প আমরা দেখলাম। এই তিনটা বাস্তবে কিভাবে কাজ করে তা প্রমাণ পেয়েছি আমরা, এবং একটি গুরুত্বপূর্ণ দর্শন অর্থাৎ ফিলোসফি আমরা বুঝলাম যে রিস্ক কখনো শূন্য হয় না, শুধু ম্যানেজ করা যায়, এবং রিস্ক ম্যানেজ করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ভালনারেবিলিটি কমানো, কারণ থ্রেট আপনার হাতে নেই। আজকের ভিডিওতে আমরা সেই ম্যানেজমেন্টের ভিত্তি শিখব। আপনি যখন সিদ্ধান্ত নেবেন কোন সিস্টেম কতটা সেফ, কিসে বিনিয়োগ করবেন, কোন দুর্বলতা আপনি আগে ঠিক করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ফ্রেমওয়ার্কটা খুবই দরকার, এবং এটার নাম হচ্ছে CIA ট্রায়াড। চলুন শুরু করি। প্রথমে দেখি CIA ট্রায়াড কি। CIA ট্রায়াড হলো সাইবার সিকিউরিটির তিনটি মূলনীতি: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এই তিনটা শব্দর প্রথম অক্ষরগুলো একসাথে লিখলে হয় CIA। এখানে একটি কথা আগেই পরিষ্কার বলে রাখি, CIA বললে অনেকের মাথায় আসে যে আমেরিকার গোয়েন্দা সংস্থার কথা, কিন্তু সাইবার সিকিউরিটিতে CIA এর মানে সম্পূর্ণ আলাদা। এই তিনটি মূলনীতি 1980-র দশকে সাইবার সিকিউরিটির ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। আজকের দিনে পৃথিবীর যে কোনো সিকিউরিটি প্রফেশনাল কোনো সিস্টেম বিশ্লেষণ করতে হলে এই তিনটি বিষয় দিয়ে শুরু করেন: কনফিডেন্সিয়ালিটি আছে কিনা, ইন্টিগ্রিটি আছে কিনা, অ্যাভেলেবিলিটি আছে কিনা। এখন আমরা আসুন এই তিনটি আরও গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথমে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, প্রথম স্তম্ভ, যাকে আমরা বাংলায় গোপনীয়তা বলতে পারি। সহজ করে বললে যার দেখার কথা শুধু সেই দেখতে পারবে, অন্য কেউ না। এটা হয়তো শুনতে সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ না, কারণ ডিজিটাল দুনিয়ায় ডেটা অনেক জায়গায় অনেকভাবে থাকে। আপনার ডেটা আপনার ফোনে আছে, সার্ভারে আছে, নেটওয়ার্কের ভিতর দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একটি বিশেষ অনুরোধ, সাইবার সিকিউরিটির এই যে কোর্সগুলো আপনারা সুন্দরভাবে করছেন, এর জন্য আমাকে যথেষ্ট সময় এখানে ব্যবহার করা হচ্ছে। কোর্স ম্যাটেরিয়াল তৈরি করা, গিট বুক তৈরি করা, ভিডিওগুলো রেকর্ড করা এবং আপনাদের সমস্ত প্রশ্নের সুন্দর করে উত্তর দেওয়া, সব কিছু মিলে আমি মোটামুটি অনেক সময় এখানে ব্যবহার করছি। এবং এর জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু মহলে শেয়ার করবেন। আরও বেশি মানুষ যদি এই ট্রেনিং থেকে উপকৃত হয় তাহলে আপনিও উপকৃত হবেন। অনেক অনেক ধন্যবাদ। এখন চলুন ফিরে যাই সেই গল্পগুলোতে যেগুলো দিয়ে আমি শুরু করেছিলাম। প্রথমে যে গল্পটা শুরুটা বলেছিলাম তার বিস্তারিতটা আমরা এখন
আলোচনা করছি। ডাক্তার রাহেলা চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। তার একজন রোগী, ধরুন তার নাম সাজ্জাদ, একটি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এই তথ্য হাসপাতালের সিস্টেমে রেকর্ড করা আছে। দেখার শুধু কথা ছিল ডাক্তার রাহেলা এবং সরাসরি সংশ্লিষ্ট কয়েকজন। কিন্তু হাসপাতালের একজন প্রশাসনিক কর্মচারী আছেন, ধরুন তার নাম মোশাররফ। মোশাররফের কাজ হচ্ছে মূলত বিলিং দেখা, তার রোগীর মেডিকেল রেকর্ড দেখার কথা না। কিন্তু সিস্টেমে অ্যাক্সেস কন্ট্রোল ঠিকমতো না থাকায় মোশাররফ সব রোগীর পুরো রেকর্ড দেখতে পাচ্ছিলেন। মোশাররফ সাজ্জাদের রেকর্ড দেখল এবং সাজ্জাদের নিয়োগকর্তার সাথে তার পরিচয় ছিল এবং সে সেই তথ্য শেয়ার করল। সাজ্জাদ তার চাকরি হারালেন, কারণ তার নিয়োগকর্তা মনে করলেন যে মানসিক স্বাস্থ্যের যদি সমস্যা থাকে তাহলে সে কাজে মনোযোগ দিতে পারেন। এখানে কোনো বাইরের হ্যাকার ছিল না, কোনো ভাইরাস ছিল না, কোনো ফিশিং লিঙ্ক ছিল না। ভেতরের একজন মানুষ যার অ্যাক্সেস থাকার কথা ছিল না, সেই ইনফরমেশনে সে অ্যাক্সেস পেয়েছিল এবং ডেটা ব্যবহার করে সে তার কলিগের দুর্বলতাগুলো তার ম্যানেজারকে জানিয়ে দেয়। এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটির ব্যর্থতা। এখন এই ধরনের ব্যর্থতা শুধু হাসপাতালে না, ব্যাংকের কর্মী যদি কোনো গ্রাহকের ব্যালেন্স না জানার কথা থাকে কিন্তু সে দেখতে পায়, সেও কিন্তু কনফিডেন্সিয়ালিটিটা ভাঙছে। কোনো কোম্পানির HR কর্মী যদি অন্য বিভাগের স্যালারি দেখতে পায় যেটা তার দেখার কথা না, সেটাও কিন্তু কনফিডেন্সিয়ালিটির ব্যর্থতা। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় উদাহরণ হতে পারে যে স্বপ্নর ডেটা ব্রিচের কথা। 40 লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছিল, নাম, ঠিকানা, ফোন নম্বর, কেনাকাটার ইতিহাস। এই তথ্য যাদের দেখার কথা ছিল না তারা দেখতে পেয়েছিল এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে বিশাল একটি কনফিডেন্সিয়ালিটির ব্যর্থতা। তাহলে কনফিডেন্সিয়ালিটি রক্ষা করার জন্য কি করতে হয়? প্রথমত এনক্রিপশন, ডেটাকে এমন একটি কোডে রূপান্তর করা যেটি সঠিক চাবি ছাড়া খুলবে না। আপনি যখন বিকাশে লগ ইন করবেন, আপনার পাসওয়ার্ড নেটওয়ার্কে যাওয়ার আগে এনক্রিপ্ট হয়ে যায়, মাঝপথে কেউ ধরলেও পড়তে পারবে না। দ্বিতীয়ত অ্যাক্সেস কন্ট্রোল, কে কোন ডেটায় ঢুকতে পারবে সেটা নির্ধারণ করা। ডাক্তার রোগীর মেডিকেল রেকর্ড দেখতে পারবেন, বিলিং কর্মী শুধু বিলিংয়ের তথ্য দেখতে পারবেন। এই বিভাজন সঠিকভাবে করা থাকলে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। তৃতীয়ত অথেন্টিকেশন, পরিচয় যাচাই করা। আপনি কে সেটা নিশ্চিত না করে ডেটায় ঢুকতে দেওয়া যাবে না। এবার আসি ইন্টিগ্রিটির কথায়। ইন্টিগ্রিটি অর্থ হচ্ছে শুদ্ধতা। কনফিডেন্সিয়ালিটিটা ছিল যে কে দেখতে পাচ্ছে তা নিয়ে, ইন্টিগ্রিটি হলো ডেটা কতটা বিশ্বস্ততা তা নিয়ে। ডেটা যেমন থাকার কথা ঠিক তেমনি আছে কিনা, কেউ অনুমতি ছাড়া কোনো পরিবর্তন করছে কিনা। এটা অনেক সময় আরও বেশি বিপজ্জনক, কারণ আপনি জানতেই পারেন না যে ডেটা পরিবর্তিত হয়েছে। এখন তাহলে সেই দ্বিতীয় গল্পে ফিরে যায়, তাহলে বিষয়টা আরও সুন্দর করে খোলাসা হয়ে যাবে আমাদের কাছে। করিম সাহেব ঢাকার একটি ছোট পোশাক ব্যবসায়ী। চট্টগ্রামে একটি কারখানায় তার অর্ডার আছে। কারখানাকে অগ্রিম 50,000 টাকা পাঠাতে হবে। তিনি ব্যাংকের অনলাইন পোর্টালে ঢুকলেন, অ্যাকাউন্ট নম্বর দিলেন, 50,000 টাকা লিখলেন, কনফার্ম করলেন। স্ক্রিনে দেখালো ট্রানজ্যাকশন সাকসেসফুল, অর্থাৎ 50,000 টাকা যথারীতি যথাস্থানে পৌঁছে গিয়েছে। কিন্তু দেখা গেল কারখানার মালিক পেলেন মাত্র 5,000 টাকা। করিম সাহেব বুঝতে পারলেন না কি হয়েছে। তার স্ক্রিনে সব ঠিক দেখাচ্ছিল। তদন্তে বের হলো তার কম্পিউটারে একটি মালওয়্যার ছিল। এই মালওয়্যার ব্যাংকের সার্ভারে ডেটা পাঠানোর ঠিক আগের মুহূর্তে সংখ্যাটি পরিবর্তন করে দিয়েছিল। 50,000 টাকা হয়ে গিয়েছিল 5,000। করিমের স্ক্রিনে যা দেখাচ্ছিল সেটা সত্যি ছিল না। এটা ইন্টিগ্রিটির ভয়াবহ ব্যর্থতা, কারণ করিম সাহেব জানতেই পারেননি সমস্যাটা কি হয়েছে। এখন আরও গভীরে যাই। ইন্টিগ্রিটি ব্যর্থতা শুধু ব্যাংকে না, আরও বড় পরিণতি হতে পারে। একটু চিন্তা করে দেখেন যে হাসপাতালের সিস্টেমে যদি কোনো রোগীর
ওষুধের ডোজ পরিবর্তন করে দেয়, ডাক্তার রেকর্ড দেখে সঠিক ডোজ দিচ্ছেন মনে করে ভুল পরিমাণ ডোজ দিলেন, এটা আসলে জীবন মৃত্যুর প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট সিস্টেমে যদি কেউ নম্বর পরিবর্তন করে দেয়, যে পাস করেছিল সে হয়তো ফেল দেখাচ্ছে, যে ফেল করেছিল সে পাস দেখাচ্ছে। এগুলি হচ্ছে ইন্টিগ্রিটির ব্যর্থতা। অনলাইন নিউজে কেউ যদি কোনো রিপোর্ট পরিবর্তন করে দেয়, পাঠক আসলে ভুল তথ্য পড়ছেন, কিন্তু তারা মনে করেছেন এগুলো সঠিক তথ্য, এবং এটাই একই সমস্যা। এখন প্রশ্ন হলো ইন্টিগ্রিটি কীভাবে রক্ষা হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো হ্যাশিং। হ্যাশিং একটু বুঝিয়ে বলি, কারণ এটা পরের ভিডিওগুলোতে বারবার আসবে। ধরুন আপনার কাছে একটি গোপন রেসিপি আছে, আপনি রেসিপিটার একটি ছোট সংখ্যা সহ সিল করে রাখলেন। এই সংখ্যাটি হলো ওই রেসিপি থেকে একটা গাণিতিক প্রক্রিয়া বের করা। পরে কেউ যদি রেসিপিতে একটু কোনো শব্দ পরিবর্তন করে দেয়, তাহলে সংখ্যাটি আর মিলবে না, আপনি বুঝবেন পরিবর্তন কি হয়েছে। ডিজিটাল ডেটার ক্ষেত্রে এই সংখ্যাকে বলে হ্যাশ। যে কোনো ফাইল বা ডেটার একটি ইউনিক বা অনন্য হ্যাশ থাকে। ডেটা একটু পরিবর্তন হলে হ্যাশ সম্পূর্ণ বদলে যায়। এইভাবে যাচাই করা হয় ডেটা অক্ষত আছে কিনা। আরেকটি পদ্ধতি হলো ডিজিটাল সিগনেচার। এটা হলো ডেটার সাথে একটি ক্রিপ্টোগ্রাফিক সিল, যেটা প্রমাণ করে যে ডেটা কে তৈরি করেছে এবং তৈরির পর কোনো পরিবর্তন হয়েছে কিনা। সরাসরি ডকুমেন্ট, আর্থিক চুক্তি এবং সফটওয়্যার আপডেটে এই পদ্ধতিগুলো ব্যবহৃত হয়। তৃতীয় স্তম্ভ হচ্ছে অ্যাভেলেবিলিটি, বাংলা আমরা বলতে পারি প্রাপ্যতা। কনফিডেন্সিয়ালিটিতে ছিল কে দেখতে পাচ্ছে তা নিয়ে, ইন্টিগ্রিটি ছিল ডেটা বিশ্বস্ত আছে কিনা তা নিয়ে, আর অ্যাভেলেবিলিটি হলো যখন দরকার আপনার অ্যাক্সেস নেওয়া ইনফরমেশনে তখনই আপনি পাচ্ছেন কিনা তা নিয়ে। এটা অনেকে কম গুরুত্ব দেন, কিন্তু এই তিনটার মধ্যে অ্যাভেলেবিলিটির ব্যর্থতা অনেক সময় সবচেয়ে তাৎক্ষণিক এবং দৃশ্যমান ক্ষতি করে। তাহলে আবার তৃতীয় গল্পে ফিরে যায়। সিলেটে একটি বেসরকারি হাসপাতাল, রাত বাজে 12টা। একজন সড়ক দুর্ঘটনার রোগীকে আনা হলো এমার্জেন্সিতে। তার অবস্থা খুবই গুরুতর। ডাক্তার আগের রেকর্ড দেখতে চান। এই রোগী আগে একবার এসেছিলেন, তার কিছু ওষুধে অ্যালার্জি আছে কিনা সেটা ডাক্তারের ভেরিফাই করা দরকার। ডাক্তার সিস্টেমে ঢুকতে চাইলেন, স্ক্রিন লোড হচ্ছে না। আইটি টিমকে ডাকা হলো, জানা গেল হাসপাতালের পুরো সার্ভার র্যানসামওয়্যার দ্বারা আক্রান্ত। এই ট্রেনিংয়ের শুরুর ভিডিওগুলোতে আমি অলরেডি র্যানসামওয়্যার সম্বন্ধে আপনাদের বলেছি। সব ডেটা এনক্রিপ্ট করে আটকে রাখা হয়েছে। আক্রমণকারীরা টাকা না দিলে ডেটা খুলবে না, এবং এটা হচ্ছে ডেটা হয়রানি। ডেটার কনফিডেন্সিয়ালিটি হয়তো ঠিকই আছে, ইন্টিগ্রিটি অত নষ্ট হয়নি, কিন্তু ডেটায় পৌঁছানো যাচ্ছে না, অর্থাৎ ডেটার অ্যাভেলেবিলিটি নেই। সেই রাত্রে ডাক্তারদের অনুমান করে কাজ করতে হয়েছিল, রেকর্ড না দেখে সিদ্ধান্ত নিতে হয়েছিল, এবং এটা সেই রোগীর জন্য বিপজ্জনক হতে পারত। এখন আরেকটু বড় পরিসরে ভাবুন, ঈদের আগের রাতে বিকাশ সার্ভার ডাউন হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ টাকা পাঠাতে পারছেন না। এটা আসলে অ্যাভেলেবিলিটির ব্যর্থতা। ধরুন বিদ্যুৎ সরবরাহকারী কোনো কোম্পানির সিস্টেমে সাইবার আক্রমণ হলো, পুরা এলাকায় বিদ্যুৎ নিয়ন্ত্রণ একদম বন্ধ। এটা অ্যাভেলেবিলিটির আরেকটি উদাহরণ। আবার ধরুন অনলাইনে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার সার্ভার ক্র্যাশ করলো, হাজার হাজার পরীক্ষার্থী হয়তো সময় মতো পরীক্ষা দিতে পারছেন না। এটা হচ্ছে অ্যাভেলেবিলিটির ব্যর্থতা। অ্যাভেলেবিলিটি নষ্ট করার সবচেয়ে পরিচিত যে পদ্ধতি সেটা হচ্ছে DDoS অ্যাটাক, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ অ্যাক্সেস। সহজ ভাষায় যদি আমরা বলি, এটা সার্ভারের এত বেশি অনুরোধ একসাথে পাঠানো যে সার্ভার সামলাতে না পেরে বসে যায়। একটা দোকানে যদি একসাথে 1000 মানুষ ঢুকে যায়, দোকান চলতে পারে না। DDoS ঠিক এই কাজটি ডিজিটালি করে। এবং র্যানসমওয়্যার, যেটা হাসপাতালের গল্পে আমরা দেখলাম, আক্রমণকারীরা ডেটা চুরি না করে শুধু আটকে রাখে এবং মুক্তিপণ চায়। এই ধরনের আক্রমণে কনফিডেন্সিয়ালিটি এবং ইন্টিগ্রিটি অক্ষত থাকতে পারে, কিন্তু অ্যাভেলেবিলিটি সম্পূর্ণ শেষ। এখন দেখি অ্যাভেলেবিলিটি রক্ষার জন্য কি করা যায়। প্রথমত রিডান্ডেন্সি। একটি সিস্টেম বন্ধ হলে অন্যটা চালু থাকে।
বড় বড় কোম্পানিগুলো একাধিক সার্ভার রাখে, একটি সার্ভার ডাউন হয়ে গেলে বা পড়ে গেলে আরেকটা সাথে সাথে কাজ করা শুরু করে। দ্বিতীয়ত রেগুলার ব্যাকআপ, ডেটার কপি আলাদা জায়গায় রাখা, র্যানসমওয়্যারে আক্রমণ হলে ব্যাকআপ থেকে সিস্টেম ফিরিয়ে আনা, মুক্তিপণ দিতে হয় না। এছাড়া রয়েছে ডিজাস্টার রিকভারি প্ল্যান। এর মানে হচ্ছে যে কোনো একটা অসুবিধা হলে দ্রুত কীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন সেই ব্যাপারে কিভাবে পরিকল্পনা নেওয়া হয়। এখন তিনটা আলাদাভাবে আমরা বুঝলাম, এবার আসি তিনটি যদি একসাথে আমরা মিলাই তাহলে কি হয়। কনফিডেন্সিয়ালিটি মানে সঠিক মানুষ দেখতে পাচ্ছে যে ডেটা, ভুল মানুষ সেটা দেখছে না। ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটা সত্যিকারের এবং অক্ষত। আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যখন দরকার আপনি ডেটাতে অ্যাক্সেস পাচ্ছেন। এবং এখানে একটি জিনিস গুরুত্বপূর্ণ যেটা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে একটা স্টেবল সিস্টেমে এই তিনটি জিনিসই ঠিক মতো থাকতে হবে। যে কোনো একটি না থাকলে সিকিউরিটি অসম্পূর্ণ। এখন চিন্তা করে দেখুন যে তিনটাই ঠিক আছে। ওকে, সিস্টেম ইজ কারেক্ট, ওকে, ইটস হেলদি, ডেটা সেফ, ট্রু ডেটা ইজ অ্যাভেলেবল এবং পাওয়া যাচ্ছে। কনফিডেন্সিয়ালিটি যদি না থাকে কিন্তু বাকি দুইটা আছে, সিস্টেম চলছে, ডেটা ঠিক আছে কিন্তু ভুল মানুষ দেখছে। এবং এই গল্পটা আমি যদি রিলেট করি ডাক্তার রাহেলার হাসপাতালের গল্পের সাথে মিলে যায়। ইন্টিগ্রিটি নেই কিন্তু বাকি দুইটা আছে, সিস্টেম চলছে, দেখতেও পাচ্ছেন কিন্তু ডেটার বিশ্বাসযোগ্যতা নেই। করিম সাহেবের ব্যাংকের গল্পটা উদাহরণ হিসাবে আমরা দেখেছি। অ্যাভেলেবিলিটি নেই কিন্তু বাকি দুইটা আছে, ডেটা সেফ আছে, ইটস ট্রু ডেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সিলেটের হাসপাতালের যে গল্পটা আমরা শুনলাম, তাই তিনটাই কিন্তু একসাথে দরকার। আপনি দেখতে পাচ্ছেন যে একটা আর একটা পরিপূরক না, দে হ্যাভ টু বি অল অ্যাভেলেবল অ্যাট দ্য সেম টাইম। এখন আপনি যদি প্রশ্ন করেন যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনটাই সবসময় সমান গুরুত্বপূর্ণ কিনা, উত্তর হচ্ছে না। ক্ষেত্রভেদে একটা বাকিগুলোর চেয়ে বেশি গুরুত্ব পায়। যেমন ধরেন সামরিক বা গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তথ্য একটু দেরিতে পাওয়া গেলেও কোনো ক্ষতি নাই, কিন্তু ভুল মানুষের হাতে গেলে দেশের নিরাপত্তা বিপদে পড়তে পারে। ব্যাংকিং এবং আর্থিক লেনদেনে ইন্টিগ্রিটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়, কারণ এক পয়সা পরিবর্তনও সরাসরি আর্থিক ক্ষতি করে। এছাড়া হাসপাতাল, বিদ্যুৎ, পানি, জরুরি যোগাযোগ ব্যবস্থায় অ্যাভেলেবিলিটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এই সিস্টেমগুলো বন্ধ হলে মানুষের জীবন বিপদে পড়ে। আপনার ব্যক্তিগত জীবনে তিনটেই প্রাসঙ্গিক। আপনার বিকাশ অ্যাকাউন্টে কনফিডেন্সিয়ালিটি দরকার যাতে অন্য কেউ অ্যাক্সেস না পায়। ইন্টিগ্রিটি দরকার যাতে ট্রানজ্যাকশন কেউ পরিবর্তন না করে। আর অ্যাভেলেবিলিটি দরকার যাতে আপনি সময় মতো দরকার অনুযায়ী যখন আপনার দরকার হয় তখনই আপনি কোনো গ্রাহককে টাকা পাঠাতে পারেন। এখন এই তিনটার মধ্যে ভারসাম্য রাখা কেন কঠিন? এটি এমন একটি বিষয় যা বেশিরভাগ কোর্সে বলা হয় না। তিনটিকে একসাথে সর্বোচ্চ পর্যায়ে রাখা অনেক সময় ইম্পসিবল, কারণ একটি বাড়াতে গেলে অন্যটায় চাপ পড়ে। আসুন এই নিয়ে আরেকটু বিশ্লেষণ করি। মনে করেন আপনি কনফিডেন্সিয়ালিটি সর্বোচ্চ পর্যায়ে রাখতে চান, তাই প্রতিটি লগ ইনে 10টা স্তরের ভেরিফিকেশন আপনি যোগ করলেন। পাসওয়ার্ড, ওটিপি, বায়োমেট্রিক, সিক্রেট প্রশ্ন, সব কিছু। এখন সিস্টেমে আপনার ঢুকতে লাগলো 5 মিনিট, অ্যাভেলেবিলিটিটা কমে গেল, মানুষ ব্যবহার করতে চাইবে না। ব্যাংক প্রতিটি ট্রানজ্যাকশন 10 বার যাচাই করে ইন্টিগ্রিটি নিশ্চিত করতে চাইল, প্রতিটি পেমেন্ট করতে 15 মিনিট লাগলো। এতে অ্যাভেলেবিলিটি মারাত্মকভাবে কমে যাবে। আর অ্যাভেলেবিলিটি বাড়াতে গিয়ে সব সিকিউরিটি সরিয়ে দিলে কনফিডেন্সিয়ালিটি এবং ইন্টিগ্রিটি বিপদে পড়বে। কাজেই আপনি বুঝতে পারছেন যে সমস্যাটা কোথায়। তাই সাইবার সিকিউরিটি একটি ব্যালেন্সড অ্যাক্ট। কোনো সিস্টেমের জন্য কতটা দরকার সেটা বুঝে সঠিক ভারসাম্য রাখাই হচ্ছে পেশাদার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সবচেয়ে বড় দায়িত্ব। এই ভারসাম্যটা কখনো পার্মানেন্ট না, প্রযুক্তি বদলায়, হুমকি বদলায়, তাই ভারসাম্য সবসময়ের সাথে পূর্ণ মূল্যায়ন করা হয়, অর্থাৎ রিভাইজ করা হয়।
আপনার দৈনন্দিন জীবনে CIA ট্রায়াড কিভাবে প্রভাবিত হয় এটা একটু বিশ্লেষণ করে আমরা দেখি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের কথা যদি ধরেন, কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে আপনি লগ ইন করতে পাচ্ছেন। ইন্টিগ্রিটি মানে হচ্ছে আপনার প্রোফাইলে যা লেখা আছে সেটা আপনি লিখেছেন, কেউ বদলায়নি। আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে আপনি ফেসবুক যখনই চালাতে চাচ্ছেন তখনই আপনি ফেসবুকে ঢুকতে পারছেন। বিকাশের কথা ধরুন, কনফিডেন্সিয়ালিটি মানে আপনার পিন শুধু আপনি জানেন। ইন্টিগ্রিটি মানে যত টাকা পাঠিয়েছেন ঠিক তত টাকাই প্রাপক পাচ্ছে। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যখন পাঠাতে চাইলেন তখন সার্ভিস কাজ করছিল। এছাড়া ধরেন আপনার ফোনের ছবি, কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে অন্য কেউ আপনার ছবি দেখতে পাচ্ছে না। ইন্টিগ্রিটি মানে হচ্ছে ছবিগুলো অক্ষত রয়েছে, কেউ পরিবর্তন করছে না। আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যখন দেখতে চাচ্ছেন তখনই আপনি ছবিগুলো পাচ্ছেন। এবং এই তিনটা লেন্স দিয়ে যে কোনো ডিজিটাল সেবার বিশ্লেষণ আপনি করতে পারবেন। তাহলে আজকের সামারি কি? তো আজকে আমরা শিখলাম যে CIA ট্রায়াড। কনফিডেন্সিয়ালিটি মানে সঠিক মানুষ দেখতে পাচ্ছে। ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটা অক্ষত এবং বিশ্বাসযোগ্য। অ্যাভেলেবিলিটি মানে যখন দরকার তখন পাওয়া যাচ্ছে। তিনটি আলাদা গল্পে দেখলাম প্রতিটার ব্যর্থতার বাস্তবে কেমন দেখায় এবং বুঝলাম তিনটার মধ্যে সঠিক ভারসাম্য রাখাই হচ্ছে সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরের ভিডিওতে আমরা দেখব হ্যাকার আসলে কারা, সব হ্যাকিং কি অপরাধ, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট মানে কি, এথিক্যাল হ্যাকিং কি এবং বিভিন্ন কোম্পানি কেন নিজেরাই হ্যাকার ভাড়া করেন এবং বাংলাদেশে হ্যাকিং আইনত কোথায় দাঁড়ায়। অনেকের কাছে এটা এই পুরো কোর্সের সবচেয়ে আগ্রহের ভিডিও হবে, আশা করি ইনশাল্লাহ সেটা মিস করবেন না। তাহলে আজকের কিওয়ার্ডসগুলো আমরা যদি দেখি যে CIA ট্রায়াড, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি মিলে তৈরি সাইবার সিকিউরিটির মূল যে ফ্রেমওয়ার্কটা। কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ গোপনীয়তা, শুধু অনুমোদিত ব্যক্তি ডেটা দেখতে পারবে। ইন্টিগ্রিটি হচ্ছে শুদ্ধতা, ডেটা অনুমতি ছাড়া পরিবর্তন হবে না এবং বিশ্বাসযোগ্য থাকবে। তৃতীয়ত অ্যাভেলেবিলিটি অর্থাৎ প্রাপ্যতা, যখন দরকার তখন ডেটা এবং সার্ভিস পাওয়া যাবে। এনক্রিপশন আমরা জানলাম, ডেটা এমনভাবে রূপান্তর করা যেন শুধু অনুমোদিত লোকই ডেটা দেখতে পারে। এরপর আমরা জানলাম হ্যাশিং অর্থাৎ ডেটার একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট যেটা পরিবর্তন হলে সাথে সাথে ধরা পড়ে। এছাড়া দেখলাম র্যানসমওয়্যার, মালওয়্যার যেটা ডেটা আটকে রেখে মুক্তি পৌঁছায়। অ্যাভেলেবিলিটি ধ্বংসের সবচেয়ে কমন হাতিয়ার হচ্ছে এই র্যানসমওয়্যার। এছাড়া আমরা DDoS জানলাম, একটি সার্ভারে একসাথে এত অনুরোধ পাঠানো যে সে সামলাতে না পেরে বসে যায় অর্থাৎ সার্ভার ডাউন হয়ে যায়। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কোর্সের সব ভিডিও পেতে এবং সার্টিফিকেটের জন্য যোগ্য হতে হলে অবশ্যই আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করবেন। কমেন্টে বলুন আজকের 3টি গল্পের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তব মনে হয়েছে এবং আপনার নিজের জীবনে এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটাও জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ স্টে সাইবার সেফ।